আমি নাটোর জেলার লালপুর থানার কোন এক গ্রামে বাস করি। বর্তমানে মাস্টার্সে পড়াশোনা করছি। ঘটনাটি লালপুর থানার দুরদুরিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আমি মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার পরিবারের কাছ থেকে শুনেছি। ওই গ্রামে অনেক প্রচলিত একটি ঘটনা। এবার ঘটনায় আসি। 1985 থেকে 1990 সালের মধ্যে ঘটনা। বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার ছিল একটি বড় পরিবার, 5 মেয়ে ও 3 ছেলে। মাত্র 6-7 বিঘা জমি ছিল। আজাদ মিয়া একজন দরিদ্র কৃষক। অনেক কষ্ট করে এত বড় সংসারের ভার বহন করতে হতো তাকে। ছেলেদের মধ্যে বড় সন্তান লতিফ, আর ঘটনাটি তাকে নিয়ে। সংসারের অভাব অনটনের কারণে 14-15 বছর বয়স থেকে লতিফ তার পরিবারের সাথে কৃষিকাজ করতেন। লতিফ কৃষিকাজের পাশাপাশি গ্রামের বাজারে কোনো এক দোকানে কাপড় সেলাইয়ের কাজ করতেন। 1 বছরের মধ্যে লতিফ সেলাইয়ের কাজ শেখা সম্পন্ন করে। এরপর লতিফ একটি পুরনো সেলাই মেশিন ক্রয় করে। তার নিজের বাড়িতেই গ্রামের মানুষদের কাপড় সেলাই করতেন তিনি। পাশাপাশি কৃষিকাজ তো আছেই, তবে তাদের অভাব অনটনের কোনো শেষ নেই। এত বড় সংসারে তার বাবা ও লতিফ উপার্জনের অর্থ দিয়ে কষ্ট করে তাদের সংসারে চালাতে হয়। লতিফের বাড়ির আশেপাশে ছিল অনেক বড় বড় কয়েকটি আম গাছ, বিশাল 2টা লিচু গাছ, আর বাড়ির চারদিকে বাঁশঝাড়। বিদ্যুৎ বিচ্ছিন্ন একটি গ্রাম। লতিফ এক গ্রীষ্মকালে প্রচন্ড গরম পড়েছিল, তখন রাতে লিচু গাছের নিচে মাদুর বিছিয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ লতিফের ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখল লিচু গাছটি আলোতে ছেয়ে গেছে। এটা দেখে লতিফ প্রচন্ড ভয় পায়। ভয় পেয়ে লতিফ বাড়ির ভেতরে চলে যায়। এভাবে কিছুদিন পার হবার পর লতিফ ঘটনাটি ভুলে যায়। লতিফ আবার একদিন রাতে ওই লিচু গাছের নিচে ঘুমোচ্ছিল। তখন দেখল আবারও পুরো গাছটি আগের মতো আলোকিত হয়ে গেছে। এবার লতিফ ভয় না পেয়ে সাহস করে বিষয়টি বোঝার চেষ্টা করল এবং দেখল একটি সাদা কাপড় পরা মেয়ে। লতিফ স্পষ্ট দেখতে পাচ্ছে সাদা পোশাক পরে লিচু গাছের ডালে মেয়েটি বসে আছে, আর তার সাদা পোশাক থেকে আলো বের হচ্ছে। সেই আলোতে পুরো গাছ আলোকিত। সেই সাদা পোশাকটির নারীটিকে আর কেউ নয়, সেটি হলো একটি জিন বা পরী। এবার লতিফকে বলল সে যেন ভয় না পায়, তার কোনো ক্ষতি করবে না, সাধারণত মানুষের মতো করেই সে কথা বলছে, এবং বলল যে তাকে যে দেখেছে এই কথাটা কাউকে না বলতে। তারপরে এইভাবে প্রতিদিন রাতে কখনো লিচু গাছে কখনো বাগানের নিচে তার সাথে কথা হতো লতিফের। সে কাউকে বলেনি। হঠাৎ সবাই লক্ষ্য করলো তাদের সংসারে অভাব দূর হতে লাগলো। সে এবং তার বাবা উপার্জনের অর্থ দিয়ে খুব ভালোভাবে সংসার চালাতে লাগলো। কিছু অর্থ সঞ্চয়ও হতে লাগলো। লতিফের সেলাইয়ের কাজও আগের তুলনায় অনেক বেশি হতে লাগলো। সবকিছুতে বরকত লাভ হচ্ছিল। লতিফ প্রতিদিনের মতো এক রাতে সেই মেয়েটির সাথে কথা বলছিল। হঠাৎ পাশের বাড়ির একজন দেখে ফেলে। তার নাম খলিল বিহারী, আর বিহারী বলতে পাকিস্তানি একটি বংশকে বুঝায়। তিনি একজন কবিরাজ ও কৃষক। তবে কবিরাজ হিসেবে তার অনেক সুনাম ছিল। অনেকেই বলে সে নাকি কালো জাদু করতে পারে। খলিল বিহারী লতিফকে জিজ্ঞাসা করে, এখানে তুই এত রাতে কি করিস? একটু আগে এখানে অনেক আলো দেখলাম, কিসের আলো? লতিফ বলল, কই না তো, আমি তো কোনো আলো দেখিনি। এইভাবে কথা এড়িয়ে সে বাড়িতে চলে গেল। আবারও আগের মতোই গভীর রাতে তার কথা হয়। মানুষের আসার শব্দ পেলেই সেই মেয়েটি অদৃশ্য হয়ে যায়, আলো ছড়ানো বন্ধ হয়ে যায়। এভাবে কিছুদিন চলার পরে হঠাৎ একদিন সেই মেয়েটি লতিফের সাথে দেখা করতে আসা বন্ধ করে দেয়। তারপর থেকে লতিফ অসুস্থ হয়ে পড়ে। আস্তে আস্তে লতিফ রোগা হয়ে যেতে থাকে। তার শরীরে হাড় ছাড়া মাংস ছিল না। তার সব সময় চিৎকার করে সে কান্না করত। বাদুড়ে যেমন করে ডাকে ঠিক সেইভাবে কান্না করত, মাঝে মাঝে বিড়ালের মতো সুরে। লতিফের পরিবার এবার এলাকার অনেক ডাক্তার দেখিয়ে কিছুতেই ভালো করতে পারল না। তার বাবা জমি বিক্রি করে, বড় বড় ডাক্তার দেখিয়ে
কোনো ডাক্তার রোগ ধরতে পারে না। অনেকদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি ছিল লতিফ, কিন্তু কিছুতেই কিছু হয় না। রোগটা কি সেটাও ডাক্তার বলতে পারে না। এভাবে 1 বছর পার হয়ে গেল। পরে একজনের কথা মতো তাকে চাঁপাইনবাবগঞ্জের কোনো এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তখন হুজুর বলেন, অনেক দেরি হয়ে গেছে, একে আর বাঁচানো যাবে না, তাকে কালো জাদু করা হয়েছে। হুজুর আরো বলেন, এই কালো জাদুটি করতে ব্যবহার করা হয়েছে একটি জীবিত বিড়ালকে। প্রথমে বিড়ালটি জবাই করা হয়েছে, তারপর বিড়ালের শরীরে কয়েক হাজার সূঁচ লাগানো হয়েছে এবং মন্ত্র পাঠ করা হয়েছে। এই কালো জাদুটি তারপরে তৈরি করা হয়েছে। এরপরে বিড়ালটি নদীর পানিতে ভাসিয়ে দেয়া হয়েছে। হুজুর বলেন, তাকে বাঁচানো যাবে না। বাঁচানো যেতে পারে, তবে একটা শর্ত আছে, মৃত বিড়ালটিকে এখানে নিয়ে আসতে হবে, কিন্তু এই কাজটি কারো পক্ষে সম্ভব নয়, তাই তাকে আমার পক্ষে বাঁচানো সম্ভব নয়। হুজুর আরো বলেন, লতিফের সাথে যে মেয়েটি ছিল তার শরীর বন্ধ করার কারণে এবং বাড়িটাও কালো জাদু দিয়ে বন্ধ করার কারণে জিন পরি বা মেয়েটি লতিফের কাছে আসতে পারে না। হুজুর লতিফের শরীরের বন্ধটা নষ্ট করে দেয় এবং বাড়ি বন্ধ সেটাও নষ্ট করে দেয়, কিন্তু কে এই কালো জাদুটি করেছে সেটা হুজুর বলতে অস্বীকার করেন। এবার লতিফকে বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারে কান্নার ছায়া নেমে আসে। পুরো গ্রামে লতিফের কথাটি ছড়িয়ে পড়ে। গ্রামের লোকজন দলে দলে দেখতে আসে তাকে। সেই রাতেই মেয়েটি শেষবারের মতো লতিফের সাথে দেখা করতে আসে। লতিফ এবার সব লোকজনকে বাইরে যেতে বলে। তখন মেয়েটি লতিফকে বলে, কালো জাদু তারা পুরো বাড়িটি বন্ধ করে রেখেছে, তাই আমি বাড়িতে বা শরীরে প্রবেশ করতে পারিনি। সে আরো বলে, কালো জাদু করেছে আর সে আর কেউ নয়, খলিল বিহারী, আর তোমাকে বাঁচানোর ক্ষমতা আমার নেই। সবকিছু বলে জিন পরিটি কান্না করতে শুরু করে। তারপর সে রাতে লতিফ এবং তার পরিবারের সকল লোকজনকে এই ঘটনাটি বলে যায়। সেই ঘটনাটি বলার কিছুক্ষণ পরে ভোরের দিকে লতিফ চলে যায় না ফেরার দেশে। অকালেই ঝরে গেল একটি তাজা প্রাণ, চলে গেল একটি মায়ের সন্তান, সবাইকে ছেড়ে গেল উপার্জনের সেই ছেলেটি, ঝরে গেল একটি বীর মুক্তিযোদ্ধার সন্তানের প্রাণ। তারপর থেকে এলাকাবাসী খলিল বিহারীর উপরে সব ক্ষোভ প্রকাশ করে, কিন্তু প্রমাণ তো নেই, কালো জাদুর বিচারের কোনো আইন নেই। খলিল বিহারী অস্বীকার করে। বাড়ি ছাড়া কিছু দূরেই দাফন করা হয় লতিফকে। এরপর থেকে প্রতিদিনই লোকজন আসত গভীর রাতে, কবরটি আলোকিত হয়ে থাকতে দেখত এবং কবরের পাশে দেখত কেউ যেন কান্না করছে। সময়ের অনেক ব্যবধানে এখন লতিফের কবর আলোকিত হয় না। এখন আর কেউ কবরে কান্নাও করে না। লতিফকে সবাই আস্তে আস্তে ভুলে গেছে। ভোলেনি শুধু মা বাবা, এখনো উপার্জনের সেই ছোট ছেলেটি কথা মনে হলে কান্না করে বাবা মা। কবিরাজ খলিল বিহারী এখনো বেঁচে আছে। এখন তার বয়স 107 বছরের বেশি। তিনি যে লতিফকে কালো জাদু করেছিলেন, এখন তিনি সেটা স্বীকার করেন। তিনি মনে করেন যে তিনি যেটা করেছেন সেটা ভুল। লতিফ বিহারী এখন 11 বছর ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন। লতিফের মতো শরীরের গড়ন হয়েছে, খলিল বিহারীর শরীরে হাড় ছাড়া মাংস নেই, বাদুরের মতো কালো হয়ে গেছে, আর কান্না করেও বাদুরের ডাকের মতো। খলিল বিহারী এখন মনে করে হয়তো মৃত্যু তাকে ভুলে গেছে। কালো জাদুর অভিশাপ এখন তার এই করুণ পরিণতি ডেকে নিয়ে এসেছে। বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া গত 4 বছর আগে মারা গেছেন। আজাদ মিয়ার কয়েকজন সন্তান বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত আছেন। ঘটনাটি গুছিয়ে লিখতে না পারার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ।